নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পিসি ঠাম্মি তো ডাক্তার নিয়ে চলে এসেছে, আর এই ডাক্তার নাকি দীপের বাবা খোঁজ করেছে। ইনি নাকি বর্ধমানে 1.5 লক্ষ ডেলিভারি করিয়েছেন। তো ঝাঁপি বেশ সন্দেহের নজরে দেখছে, বাবা নিয়ে এসেছেন, 1.5 লক্ষ ডেলিভারি করিয়েছেন, বর্ধমানে তো এই ডাক্তারকে দেখেছি বলে মনে পড়ে নাই। কি জানি বাবা নিয়ে এসেছেন, হলেও হতে পারে। তো এবার ঝাঁপিকে বলছে শুয়ে পড়তে। ঝাঁপি বলছে হ্যাঁ, বলে হ্যাঁ শুয়ে পড়ো। তো ঝাঁপি শুয়ে পড়েছে যথারীতি, কাসাই তো একদম ধরে বেঁধে নিয়ে একদম খুব সাবধানে শোয়াচ্ছে। ঝাঁপি বলছে আমি পারবো পারবো। তো এবার ঝাঁপি চেক আপ করছে যথারীতি। আর ঝাঁপি তো দীপের দিকে তাকিয়ে আছে, ভালোবাসার কথা মুখে বলতে পারে না, আবার এইসব যে কোন সময় করে বসলো কে জানে, এখন ভুক্তভোগী আমাকেই হতে হচ্ছে, এভাবে বলছে। আর দীপ তো ঝাঁপির দিকে তাকাচ্ছে, ঝাঁপি দীপের দিকে তাকাচ্ছে, দীপ কি করবে বুঝতে পারছে না, চোখ নামিয়ে নিচ্ছে, এই চলছে। এবার তো ডাক্তার চেক আপ করছে, বলছে এ বাবা, বলে কি হয়েছে, এ তো ভয়ঙ্কর প্রেগনেন্ট। দীপ বলছে এসব আবার কি, ভয়ঙ্কর প্রেগনেন্ট আবার কি? বলে তখন বলছে, ঠাম্মি বলছে এই তো আমি তো বলেছিলাম যে ও প্রেগনেন্ট, আমার কথায় কেউ বিশ্বাসই করছিলে না। তো ঠাম্মি বলছে এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? ঝাঁপি তো বেশ কড়া নজরে দীপের দিকে তাকিয়ে আছে। তো ডাক্তার বলছে এই সময় কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে, আর দীপকে বলছে যে আপনাকে কিন্তু দেখে দেখে রাখতে হবে, আর একদম লম্ফঝম্প করা যাবে না, আর জল বেশি করে খাবেন, এইসব বলছে ডাক্তার। দীপ তো মাথা নাড়াচ্ছে, ঠিক আছে ঠিক আছে। ঝাঁপি তো বলছে ধুর, আমার তো এখন এই কথা বিশ্বাস করতে ইচ্ছা করে নাই। বলে আরে, এত ভালো খবর এত সহজে বিশ্বাস হয় না। আর মনে মনে বলছে এমন কল করেছি না, এবার দেখি তোরা দুজন দুজনকে ছেড়ে কিভাবে যাস। এবার ডাক্তারকে সাইডে নিয়ে গিয়ে ছোট ঠাম্মি বলছে অভিনয়টা আপনি ভালোই করেন বুঝলেন, এই বলে হাসতে হাসতে ডাক্তারও হাসতে 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 চলে যায়। এবার তো সবাই চলে গেলে ঝাঁপি চিৎকার করে দীপকে জিজ্ঞাসা করছে, কাসাই আছে ঘরে, যে এসব কি করে হলো। দীপ বলছে আমি তো কিছু করিনি, তো কি করে হলো? বলে তুমি করনি তো কি করে হলো এইসব? আমি এইসব কিন্তু কিচ্ছু সহ্য করতে পারছি না। যখন খুব চিৎকার করছে, কাসাই বলছে যে এই এই না না না, আরে খেলতে খেলতে হাসতে হাসতে, আরে তোরা মনে হয় একই স্বপ্ন দেখছিলি দুজনে, বুঝলি তো, স্বপ্নের ঘোরে হয়ে গেছে। তো দীপ বলছে এর অ্যান্টেনা ঠিক নেই, অ্যান্টেনা ঠিক নেই। ঝাঁপি যখন খুব রেগে যাচ্ছে যে এসব কি করে হলো কি করে হলো, তখন দীপ বলছে এই আস্তে আস্তে আস্তে, প্রেশারটা ফল্ট করবে আস্তে। বলে কি? তখন দীপ কি বলবে, মানে একটু বাচ্চাটা আসছে বলে কেয়ার নিয়ে ফেলছে আর কি। যখন দেখছে আরে আমি কি সত্যি সত্যি কেয়ার নিয়ে ফেলছি, তখন প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে বলছে আমি না ওষুধটা নিয়ে আসছি, এ বলে বেরিয়ে যায়। এবার দীপ চলে গেলে ঝাঁপি আর কাশে আবার বসেছে। ঝাঁপি বলছে আমার এসব বিশ্বাস হচ্ছে না, জানো তো কিভাবে কি হয়ে গেল। বলে আরে ছাড় না, আমি পিসি হচ্ছি ব্যাস, এতেই খুব আনন্দ, আর কোনো কিছু চিন্তা করিস না তো। আর হ্যাঁ, একা একা কোথাও যাবি না, গেলে আমাকে আর তোর দাদাভাইকে নিয়ে যাবে। বলে তোমার দাদাভাইকে? বলে হ্যাঁ, দেখলি না একটু আগে কেমন চিন্তা করছিল, এই এটা করবে না সেটা করবে না, এই বলে দুজনেই হাসছে। ঝাঁপি বলছে দেখো, একদিকে চুন্নিদের বিয়ে, আর মানে চুন্নির বিয়ে, আর একদিকে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম না। তখন কাসাই বলছে আচ্ছা শোন, তুই নীলাভর ব্যাপারে খোঁজ নিতে গেছিলিস না, কিছু খোঁজ পেয়েছিস? বলছে না গো, কিছু খোঁজ পাইনি জানো। আর একটা লোক তো যেন সব জানতে একদম গাল ভর্তি প্রশংসা করে দিল। তো ওখানে তো একটাই মুদির দোকান, আর সেরকম ভাবে খোঁজ নেওয়ার সুযোগ পাইনি, তো আমার না খুব খটকা লাগছে। তো কাসাই বলছে তোর খটকা লাগছে? বলছে হ্যাঁ। তো কারণটা ঝাঁপি এবার মনে মনে বলছে আমি তোমাকে সবটা এখনই বুঝিয়ে বলতে পারবো না, আগে আমাকে প্রমাণ আনতে হবে। তো বলছে কাসাই দিয়ে আমাকে আরো কিছু জায়গা খুঁজে দেখতে হবে। এদিকে ইনকা আর রনিত কিন্তু আড়াল থেকে সবটা শুনছে। তো কাসাই বলছে ঠিক আছে, যেখানেই যাবি আমাকে সঙ্গে নিয়ে যাবি। এরপর ওদিকে ইনকা বলছে রনিতকে দূরে সরে গিয়ে, আমার এসব কিচ্ছু ভাল লাগছে না, ঝাঁপি কি সত্যি প্রেগনেন্ট নাকি? ইনকা বলছে ঝাঁপি কিন্তু অত সহজে থেমে থাকবে না, ও কিন্তু খোঁজ খবর নিয়েই ছাড়বে। রনিত বলছে এবার আমারও ভয় হচ্ছে, না না, আমাকে কিছু একটা করতেই হবে, ঝাঁপিকে অন্যদিকে ডাইভার্ট করে রাখতে হবে, যাতে বিয়েটা হওয়া অব্দি কোনো ব্যাগরা দিতে না পারে। এদিকে ঝাঁপি অফিসে গেছে, আর সেখানে ইয়েও আছে আর কি, ঋষভ তার কেবিনে আছে। তো ওদের অ্যাকচুয়ালি নতুন একটা এটিএম মেশিন বসবে দক্ষিণ পাড়াতে, ওদের ব্যাংকের। তো সেই নিয়ে আলোচনা করছে, বিকেলের মধ্যে নাকি ইনস্টলেশনের কাজও হয়ে যাবে। তো ঝাঁপিকে জিজ্ঞাসা করছে কতটা ফান্ড রাখা যায়। তো ঝাঁপি বলছে মিনিমাম 30 লাখ তো রাখতেই হবে, কিন্তু আমাদের এমার্জেন্সি ফান্ডে কি অত টাকা আছে? তখন ঋষভ চেক করে দেখে যে হ্যাঁ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো বলছে তুই শুধু পেপারটা সাইন করে দে। তো ঝাঁপি সাইন করে দেয়। ঝাঁপি বলছে যে সবকিছু যাতে ঠিকঠাক হয়, কারণ আমার কপাল তো আবার সবকিছু ঠিকঠাক হতে থাকলেই কিছু একটা সমস্যা এসে পড়ে। তখন ঋষভ বলছে চিন্তা করিস না, সব যখন ভালো হচ্ছে ভালোই হবে। আর এই সব ব্যাপার কিন্তু ওর ব্যাংকে এসে চুপ করে শুনে ফেলে ঝুমা, আর সেই খবরটাই দিয়ে দেয় রনিতকে। তো রনিত তখন বলছে এই তো রাস্তা পেয়েছি, ঝাঁপিকে অন্যদিকে ব্যস্ত রাখার, যাতে ঝাঁপি ওদিকে ব্যস্তও থাকে, এদিকে চুন্নির বিয়েটাও হয়ে যায়, আর ওর ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়। মানে দুদিকে এবার চাল চালছে রনিত। এবার তো এদিকে চুন্নির আলতা উৎসব চলছে, চুন্নিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, সবাই নাচ গান করছে, ঝাঁপি আছে, কাসাই, সব ফুল ফ্যামিলি আছে, সবাই নাচ গান করছে। তো এবার
কিছুক্ষণ পর কাসাই বলছে, এই ঝাঁপি শোন, তুই কোনো কাজে গেলে কিন্তু আমাকে অবশ্যই জানাবি। ঝাঁপি বলছে, হ্যাঁ একবার একটু খোঁজ খবর নিতে যেতেই হবে, একটু আলতা উৎসবের অনুষ্ঠানটা কিছুটা মিটে যাক, তারপরে বরঞ্চ যাব। তো কাসাই বলছে, ঠিক আছে আমিও তোর সঙ্গে যাব। তো ঝাঁপি বলছে, তোমার দাদা ভাইকে কিন্তু নেবো না। বলে কেন? বলে ব্যাগরা দেবে। তখন তো কাসাই হাসছে, বলছে আচ্ছা ঠিক আছে আমি যাব তোর সাথে। রনিতের তো সব দিকে নজর, ঝাঁপির দিকেও নজর আছে। মনে মনে বলছে, ওই নীলাবর খোঁজ করা তুই আর সুযোগ পাবি না, কারণ এর ফাঁকে তোর এত বড় সর্বনাশ হয়ে যাবে যে তুই আর তোর মাথায় কাজ করবে না। ওই কথাই আছে না, আপনি বাঁচলে বাপের নাম, সেটাই আর কি। ওদিকে কিন্তু রনিতের কথা মতো মানে ঝাঁপিদের এটিএম মেশিন বসে গেছে, আর ঠিক ক্যামেরাটা দূর থেকে ওই রনিতের পাঠানো গুন্ডাগুলো গুলি করে ক্যামেরাটা নষ্ট করে দিয়েছে, আর একদম শাটার ওপেন করে কিন্তু মানে তালা ভেঙে শাটার ওপেন করে এটিএম মেশিন নিয়ে বেরিয়ে পড়েছে। রনিতকে ফোন করে জানাচ্ছে, রনিত বলছে ঠিক আছে মেশিনটা নিয়ে তোরা তোদের জায়গায় চলে যা। আর এদিকে ঝাঁপি বেরোবে, তখন ওই ছোট ঠাম্মি বলছে, এ কি আলতা উৎসব দিনে তোমার পা খালি কেন? তখন ইয়ের মা এসে, দীপের মা এসে বলছে, ছেড়ে দিন না, বুঝতে তো পারছেন ওদের তো দুদিন পর ডিভোর্স হয়েই যাবে, তো এখন এসবের মানে কি? বলে সে যখন হবে হবে, এখন তো বাড়ির একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে নাকি? এই বলে দীপ তখন সেখান দিয়েই যাচ্ছিল। তখন দীপকে ডেকে বলছে, এই শোন শোন শোন, ওই যে ঝাঁপির পায়ে আলতা পরিয়ে দে। দীপ বলছে, আমি? বলে হ্যাঁ। বলে আমি এখন পারবো না, আমার কাজ আছে। বলে কি, আমার কথা শুনবি না? এই দেবো আমার জন্য টোটো ডাকতো, আমি এক্ষুনি চলে যাব, আমি এলাহাবাদ চলে যাব। তখন দীপ বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবসময় এরকম ধমকি দাও কেন গো, চলে যাবো চলে যাবো, ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি। এই বলে তখন ঝাঁপিকে আর কি দীপ আলদা পরিয়ে দিচ্ছে। ঝাঁপি তো দীপের দিকে তাকিয়ে আছে, দীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। আর এই ব্যাপারগুলো ছোট ঠাম্মি ঠাম্মি দীপের বাবা দেখে কিন্তু খুব খুশি। এবার দুই ঠাম্মি দীপের বাবা তো খুব খুশি, ওদেরকে লক্ষ্মীনারায়ণের জড়ি বলছে। তো দীপের বাবা বলছে, এবার দুজনের মিলটা হয়ে যাক, ব্যাস তাহলে আর কিছু চাই না। এবার দীপ যখন উঠে যাচ্ছে, তখন ঝাঁপি বলছে, দাঁড়াও। এই বলে দীপকে প্রণাম করছে। দীপ বলছে, কি করছিস কি করছিস? তখন বলছে যে, তুমি আমাকে স্ত্রী হিসেবে নাই বা মানতে পারো, কিন্তু তুমি তো আমার থেকে বয়সে বড় হও, তাই এই প্রণামটা তোমার প্রাপ্য। তো বড়রা দেখে খুশি হয়। ওদিকে চুনি আর কাঁসা একসাথে বসে আছে, বলছে দেখছিস ওদের মধ্যে নাকি প্রেম নেই। চুনি বলছে, কে বলবে, দুটো চোখে একদম অভিমান ভর্তি। কাঁসাই বলছে, বিয়ের ফুল ফুটছে তো, মান অভিমান খুব বুঝতে শিখেছো। এই বলে সবাই সবাইকে রাগাচ্ছে। ঝাঁপি বলছে, আমাকে ছেড়ে কি কথা বলা হচ্ছে? কাঁসাই বলছে, বলা যাবে না, আমাদের সিক্রেট। তো ঝাঁপি হাসছে, বলছে আচ্ছা ঠিক আছে চুন্নি শোন না, আমি একটু কাঁসাই দিকে নিয়ে বেরোচ্ছি, বুঝলি, এক্ষুনি চলে আসবো। এবার ঝাঁপি যখন কাঁসাইকে নিয়ে বেরোচ্ছে, তখন দীপ সামনে আসে, কি ব্যাপার তোরা কোথায় যাচ্ছিস? বলছে, আমরা একটু নীলাভের ব্যাপারে খোঁজ নিতে যাচ্ছি। তখন দীপ বলছে, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। দুপুরে তো খোঁজ খবর নিলি, কি জানতে পারলি ছেলেটা ভালো, পরিবার ভালো? তো বলছে, না না, তখন যে ও যেভাবে কথা বলছিল ওই লোকটা দেখে মনে হচ্ছিল সাজানো গোছানো কথাবার্তা, আমি এরকম কথাবার্তা শুনে নিশ্চিন্তে বসে থাকতে পারবো না। চুন্নির ভবিষ্যতের কথা, আমরা আমাদের বাড়ির মেয়ে দিচ্ছি, তো ছেলের বাড়ির একটু খোঁজ খবর করবো না? তো বলছে, এটা ছেলের বাড়ির লোক জানতে পারলে জানিস কি হবে, সামলাতে পারবি? বলে, সেসব আমার মাথায় বুদ্ধি আছে, আমি কথার ছলে ঠিক জিজ্ঞাসা করে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আর দেখলে তো কাসাইদি, বলেছিলাম না ব্যাগরা দেবে, বলেছিলাম না ব্যাগরা দেবে, এই জন্য বলতে চাইনি জানো তো। তো বলছে, কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। তো এই কথাবার্তা হতে হতেই তখন ঝাঁপির কাছে একটা ফোন আসে, ঋষভের ফোন। তো ফোন পেয়ে তো ঝাঁপি অবাক হয়ে যায়, কারণ ওর এটিএমটা যে ডাকাতি হয়ে গেছে সেটা জানতে পারে। ঝাঁপির তো চিন্তায় পড়ে যায়, চিৎকার করে ওঠে। তখন তো সবাই এসে, কি হয়েছে কি হয়েছে, ঝাঁপিকে জিজ্ঞাসা করছে শ্বশুরমশাই, কি হয়েছে রে মা? তো বলছে, আমার এটিএম মেশিন ডাকাতি হয়েছে, এক্ষুনি ব্যাংকে যেতে হবে। এই বলে দৌড়ে চলে যায়। তখন কাশে বলছে, যা যা, দীপকে বলছে ওকে এই অবস্থায় ছাড়িস না, যা যা যা। এই বলে দীপ ওর পেছনে দৌড়োয়। ওরা এটিএমে গেছে, ঋষভও ওখানে আছে, গিয়ে দেখে পুরো এটিএম মেশিনটাই নিয়ে চলে গেছে। তো দীপ বলছে, এভাবে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, পুলিশের কাছে খোঁজ খবর করতে হবে, ওরা কি জানতে পারলো। তো পুলিশ বলতে সেই সুকুমার বাবুর সঙ্গে যে লেডি অফিসারটা থাকে, সেই অফিসার। তো বলছে যে, এখানে দেখছি সিসিটিভিটা দূর থেকেই গুলি করে আম, নষ্ট করে দেওয়া হয়েছে যাতে ধরতে না পারে, খুব চালাকি করে ডাকাতিটা করেছে। এখন ভগবানই জানে কোথায় নিয়ে গেছে। দীপ বলছে, ভগবান জানে মানে? আপনারা কেমন অনুসন্ধান করছেন? আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলোকে খতিয়ে দেখুন। বলছে, আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই যে আমরা দেখব, ঠিক আছে, আমাদেরকে আমাদের মতো তদন্তটা করতে দিন। এই বলে পুলিশ চলে যায়। তখন ঝাঁপি বলছে, এইভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকা যাবে না, কারণ সুকুমার বাবু যেরকম আর ইনিও সেরকম, এরা কেউ আমাকে সহ্য করতে পারে না, তাই আমাকে এরা সাহায্য করবে না, আমাকে অন্যজনের সাথে একবার কথা বলতে হবে। ঝাঁপি একবার শ্রাবন্তী ম্যাডামের সাথে কথা বলে দেখতে চাইছে। ওদিকে তো রনিত হাসছে, এবার তোর একুল ওকুল দুকুলি যাবে, তুই তোর টাকাও পাবি না, ব্যাংকেরও ক্ষতি, আর এদিকে বিয়েও আটকাতে পারবি না। এদিকে কাসাই সমানে ঝাঁপিদের ফোন করে যাচ্ছে, কিন্তু ঝাঁপিরা ফোন তুলছে না। বাড়ির সবাই চিন্তা করছে যে কি হলো না হলো। এবার তো ঝাঁপি বাড়িতে এসেছে, এসে সবাই জিজ্ঞাসা করছে, কি হয়েছে কি হয়েছে। ঝাঁপি বলছে, এটিএম সমিতি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। তো ঝাঁপির বাবা মানে শ্বশুরমশাই শুনে তো অবাক, কি বলছিস রে মা, কত টাকা ছিল? বলছে 30 লাখ। বলে 30 লক্ষ? অবস্থা খারাপ ঝাঁপির বাবার। তো এবার বলছে, কি অবস্থা? ঠাম্মিরা বলছে 30 লাখ, এতগুলো টাকা এবার কি করবি? ঝাঁপি বলছে, জানি না, পুলিশ তদন্ত করার চেষ্টা করছে, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না।
এদিকে আমি অন্য খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম আর এদিকে আমার সাথে কি হয়ে গেল। এবার আমি কি করব, কি করে প্রবলেম সলভ করব। আর রনিতিনকা তো খুব খুশি। রনিত বলছে এবার মোক্ষম চাল দেওয়া হয়েছে, এবার কি করবে, না বিয়ে বাঁচাতে পারবে আর না নিজের ব্যাংকের টাকা পয়সা। তো এবার বিয়ে তো দিতেই হবে চূর্ণির, না হলে এই সরকার বাড়ি আমার নামে হবে না, এরকম ভাবে বলছে আর কি। ঠিক আছে, তো ওদিকে ঝাঁপি বলছে প্রবলেম তো আমাকে সলভ দুটোই করতে হবে। বাড়িতে চিল শকুনের অনেক আড্ডা হয়েছে, আর এবার আমি যদি এই চিল শকুনকে খুঁজে পেয়েছি না, তাহলে আঁশবটি দিয়ে কাটবো, তাই বলছে। আর এটা বলতে বলতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।